আসসালামু আলাইকুম, নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। চলে এসেছি আজকে আরেকটা ভিডিও নিয়ে। আজকের যে ভিডিওটা সেটার বিষয় হচ্ছে যে এই যে আমাদের অমিত শাহ 130তম সংশোধনী বিল নিয়ে এসেছেন। তো এই 130তম সংশোধনী বিল বনাম ব্রিটিশদের অস্ত্র আইন, এটাই হচ্ছে আজকের টপিক। তো এই জিনিসটাকে ভালো করে বুঝতে গেলে আমাদের একটু ইতিহাস একটু আগে আগে জানতে হবে। ইতিহাসের মধ্যে একটা আইন ছিল যেটা ব্রিটিশরা নিয়ে এসেছিল। সে আইনটা ছিল অস্ত্র আইন, যেটা ওরা নিয়ে এসেছিল 1878 সালে। 1878 সালে নিয়ে এসেছিল, যেটাকে বলা হয় আর্মস অ্যাক্ট বা অস্ত্র আইন বা হচ্ছে আপনার আমিন আইন। তো এই আইনটা কি ছিল? তৎকালীন সময়ে যখন আমাদের ভারতীয়রা ব্রিটিশদের বিরুদ্ধে প্রতিবাদ শুরু করেছিল, তো প্রতিবাদ তো করেছিল বিভিন্ন বিদ্রোহের মাধ্যমে। তো বিদ্রোহের মধ্যে তো অস্ত্র টস্ত্র এগুলো থাকতো, আমাদের ভারতীয়দের কাছেই থাকতো। বিদ্রোহ তো আর অস্ত্র ছাড়া হয় না। তো এই অস্ত্রগুলোকে কন্ট্রোলে রাখার জন্য ইংরেজরা একটা আইন নিয়ে এসেছিল। সেই আইনটা হচ্ছে অস্ত্র আইন। তো এই আমি অত ডিটেলসে যাচ্ছি না, শুধু উদ্দেশ্যটা বলবো যে এই অস্ত্র আইনের উদ্দেশ্যটা ছিল এটাই, মূল উদ্দেশ্য ছিল এটাই যে ভারতীয়দের মধ্যে অস্ত্রের ব্যবহার নিয়ন্ত্রণ রাখা এবং ব্রিটিশ শাসকের নিরাপত্তা রক্ষা। অর্থাৎ এই যে তৎকালীন সময় তখন আমাদের ভারতীয়রা যে ব্রিটিশদের বিরুদ্ধে প্রতিবাদ করছিল, স্বাধীনতা আন্দোলনের জন্য যে প্রতিবাদ করছিল, লড়াই করছিল, এই লড়াইয়ের যে একটা মাধ্যম সেটা হচ্ছে হাতিয়ার, এটাকে কন্ট্রোলে রাখা। যদি সেই সময় কোনো ভারতীয় বা ভারতবাসী যদি কোনো অস্ত্র রাখতো, তাহলে তাকে গ্রেপ্তার করা হতো বিনা কারণ ছাড়াই। এমনি আমরা জানি যে কেউ যদি অস্ত্র রাখতে পারবে না, এমনি কোনো অস্ত্র কেউ রাখতে পারবে না, তার জন্য কিছু নিয়ম কানুন আছে। কিন্তু যেহেতু তখন সেটা অন্যরকম পরিস্থিতি ছিল, তখন তো ভারতীয়রা বিদ্রোহ করছিল নিজের দেশকে রক্ষা করার জন্য, নিজের মাতৃভূমিকে বাঁচানোর জন্য ওরা বিদ্রোহ করছিল, অস্ত্র দরকার ছিল ওদের। তো এই অস্ত্রটাকে কন্ট্রোল করার জন্যই ইংরেজরা এই আইনটা নিয়ে এসেছিল যে যদি কোনো ভারতীয় অস্ত্র রাখে তাহলে তাকে গ্রেপ্তার করা হবে এবং তাকে কঠোরতম শাস্তি দেওয়া হবে। এবং এখানে আরেকটা জিনিস আমি যুক্ত করতে চাইবো, যদি ইংরেজদের সন্দেহ শুধু হতো যে ওই লোকটার কাছে কোনো রকমের অস্ত্র আছে, বা সন্দেহ হতো যে ওই লোকটা স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত আছে, তাহলে তাকে কোনো কারণ ছাড়াই বা কারণ দেখিয়ে তাকে উঠিয়ে নিয়ে আসতো এবং জেলের মধ্যে অনির্দিষ্টকালের জন্য বন্দি করে রাখতো এবং অত্যাচার করতো। এমনকি জেলের মধ্যে অনেক আমাদের স্বাধীনতা বিপ্লবীদের প্রাণ পর্যন্ত চলে গেছে। তো এটা হচ্ছে আমাদের অস্ত্র আইন, যেটা ব্রিটিশরা নিয়ে এসেছিল। এবং এই আইনের সঙ্গে যে বর্তমান আমাদের কেন্দ্র সরকার একটা আইন নিয়ে এসছেন, যেটা হচ্ছে 130তম সংবিধান সংশোধন বিল। এই বিলে কি বলা আছে? এই বিলে বলা আছে যে যদি কোনো মন্ত্রী, সে প্রধানমন্ত্রী হোক বা মুখ্যমন্ত্রী হোক বা অন্য কোনো মন্ত্রী হোক, যদি 30 দিনের বেশি জেলের মধ্যে থাকে, তাহলে ওনার মন্ত্রিত্ব পদ চলে যাবে। হ্যাঁ, আপনি একদম ঠিক শুনছেন যে কোনো মন্ত্রী, সে মন্ত্রী হতে পারে, প্রধানমন্ত্রীও হতে পারে এবং মুখ্যমন্ত্রী হতে পারে বা অন্যান্য কোনো মন্ত্রিত্ব পদ নিয়ে আছেন, যদি তিনি 30 দিনের বেশি জেলের মধ্যে কাটান, তাহলে কিন্তু ওনার মন্ত্রিত্ব পদটা চলে যেতে পারে। বর্তমান দিনে যদি আমরা আমাদের ভারতবর্ষের রাজনীতিটা পর্যালোচনা করি, তাহলে হয়তো 100 জনের মধ্যে হয়তো 50% উপরের নেতাই কিন্তু কোনো না কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত আছে। এটা কমন ব্যাপার। রাজনীতি হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি কোনোদিনও কোনো মানুষের ভালো হতে পারবেন না, সবার ভালো আপনি কোনোদিনও হতে পারবেন না। 10 জনের যদি আপনি ভালো করেন, তাহলে কিন্তু আপনি 5 জনের কাছে খারাপ হয়ে থাকবেন। এবং আমরা এটা লক্ষ্য করেছি যে বিরোধীরা যখন মানে রাজনীতির দিক থেকে এমনি লড়াই করতে পারে না, তখন ওরা কিন্তু বিভিন্ন ষড়যন্ত্র করে এবং ষড়যন্ত্রের মাধ্যমে ভুলভাল কোনো রিপোর্ট দেখিয়েও কিন্তু ওরা ক্ষমতায় থাকা রাজনৈতিক লোকটাকে বদনাম করার চেষ্টা করে। তো এবার এই বিষয়ে যদি আমরা একটা জিনিস লক্ষ্য করি, বর্তমান দিনে কেন্দ্র সরকারের দুটো পাখি রয়েছে, একটা হচ্ছে ইডি, একটা হচ্ছে সিবিআই। বিগত দিনে আমরা যে রাজনীতি একটা হয়েছে, নোংরা রাজনীতি, ইডি এবং সিবিআই যেটা করেছে সেটা আমরা সবাই জানি। যে যখন কোনো কেন্দ্র সরকারের যখন কোনো বিরোধী নেতার উপর কোনো রকম সন্দেহ হতো, কেন্দ্র সরকার তথা বিজেপি সরকারের বিরোধী কোনো নেতার উপর যদি কোনো রকম কিছু একটা সন্দেহ হতো, তাহলে তখনই ওর বাড়িতে কিন্তু ইডি অথবা সিবিআই চলে যেত এবং ওনাকে উঠিয়ে নিয়ে আসতেন। এবং যদি উনি দোষী হতেন তাহলে ওনার তো জেল হবে, অবশ্যই দোষী হলে জেল হবে, এবং যদি উনি নির্দোষ হতেন তাহলে কিন্তু ছাড়া পেতেন।
এবার এই আইনটার উদ্দেশ্য কি? বর্তমান কিছুদিন আগেই আমরা যেটা দেখতে পেয়েছি যে কেন্দ্র সরকারের নির্বাচন কমিশন যে আছে, নির্বাচন কমিশনের যে একটা ষড়যন্ত্র, সেটা কিন্তু গোটা ভারতবর্ষের সামনে প্রকাশ পেয়ে গেছে। নির্বাচন কমিশন যে একটা দুর্নীতি করেছে, বিজেপি সরকারের বিনিময়ে কাজ করেছে, এটা কিন্তু সবাই প্রায় জেনে গেছে। তো এবার কেন্দ্র সরকার বুঝে গেছে যে ওদের অস্তিত্ব কিন্তু নড়বড়ে হয়ে গেছে। তো এখন ওরা কী করতে চাচ্ছে? এখন ওরা বিরোধী শূন্য করতে চাচ্ছে, যে না বিরোধী থাকবে, না ওরা টিকিট পাবে, না ওরা ভোটে লড়াই করতে পারবে, এরকম একটা ব্যাপার আছে। মজার বিষয় হচ্ছে এই যে আইনটা নিয়ে এসেছেন আমাদের অমিত শাহ, সম্মানীয় অমিত শাহ, উনি, আমরা যদি ইতিহাস দেখি, উনি নিজে 14 মাস জেল খেটেছেন। 14 মাস তিহাড় জেলে উনি নিজে 14 মাস জেল খেটেছেন। মানে একটা মাঝে মধ্যে যে আমরা ভিডিও হিপোক্রেসি কি ভি এক সীমা হতি, মানে উনি নিজে 14 মাস জেল খেটেছেন, আর উনি নিজে আবার আইন নিয়ে এসেছেন যে যদি কোনো মন্ত্রী 30 দিনের বেশি জেলের মধ্যে থাকে তাহলে ওনার মন্ত্রিত্ব পদ চলে যেতে পারে। বুঝতে পারছেন ব্যাপারটা? তার মানে উনি তো নিজেই, আগে তো ওনার নামটাই থাকবে, 1 নম্বর লিস্টে তো ওনার নামটাই থাকবে। আর বিগত দিনে আমরা যদি লক্ষ্য করতে পারি, কেন্দ্র সরকারের যে মন্ত্রীরা আছে, হাইওয়ের ভিডিও, হোটেলের ভিডিও, টেবিলের তলায় টাকা নেওয়ার ভিডিও, প্রকাশ্যে এটা আমরা জানি। তো আমি যদি ভুল না হই, আমার যদি ভুল না হয়, তাহলে আমি মনে করতে পারি বিজেপির হয়তো অর্ধেক মন্ত্রিত্ব চলে যাবে, একদম চলে যাবে। তো এই যে আইনটা নিয়ে আসছেন, আইনটা অবশ্যই ভালো আইন, দরকার আছে এরকম আইনের। আমাদের বর্তমানে আমাদের যে রাজনীতি আছে সেটা প্রচুর পরিমাণে দুর্নীতি জড়িয়ে গেছে। তো এটা দরকার আছে, এর কী বলে আপনার সংশোধনের দরকার আছে। তো আইনটা অবশ্যই ভালো, কিন্তু এই আইনটা নিরপেক্ষভাবে কাজ করলে ঠিক আছে। যে বিরোধীরা, যে সমস্ত বিরোধী দলনেতা আছে, তাদের যদি দোষ প্রমাণিত হয় অবশ্যই ওনারা শাস্তি পাবেন। এবং যারা বর্তমানে ক্ষমতায় আছে কেন্দ্র সরকার, তাদের যে সমস্ত মন্ত্রীরা আছে, তাদেরও যদি দুর্নীতি প্রকাশ হয়, তাদেরও কিন্তু মন্ত্রিত্ব পদটা যেন যায়। আমার ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে এটা, যে একতরফা যেন না হয়। যেমন নির্বাচন কমিশন একতরফা কাজ করেছে, ঠিক এইরকমই যেন এই আইনটা একতরফা না কাজ করে। আমি 100% শিওর, যদি এই আইনটা নিয়ে আসার পর বা এই বিলটা পাস হয়ে যাওয়ার পর যদি এই আইনটাকে নিয়ে আসা হয়, তাই আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি বিজেপির অর্ধেক মন্ত্রিত্ব চলে যাবে, গ্যারান্টি চলে যাবে। কারণ আমরা দেখেছি বর্তমান দিনে গোটা ভারতবাসী লক্ষ্য করছে যে বিজেপি তথা কেন্দ্র সরকার কী হারে দুর্নীতি করছে। সব কিছুতেই দুর্নীতি। এবং এই জিনিসটা এটা হতে পারে যে এখানে এই যে কেন্দ্র সরকারের দুটো তোতা পাখি আছে, ইডি এবং সিবিআই, এরা যেন নিরপেক্ষভাবে কাজ করে, তাহলেই কিন্তু ঠিক আছে। আমি এবার কেন্দ্র সরকার কোনো বিরোধী নেতার পর সন্দেহ হলো, ওনাকে নিয়ে আসলেন, জেলের মধ্যে ঢুকিয়ে দিলেন, 30 দিন পার করে দিলেন কোনো মতো করে, তারপরে ওনাকে মন্ত্রিত্ব পদ থেকে সরিয়ে দিলেন। এই জিনিসটা যেন না হয়, সব কিছু হবে, ঠিকঠাক হবে, যা হয় সব ভালোর জন্যই হয়। অবশ্যই আইনটা ভালো, কিন্তু আইনটা যেন আইনের মতো থাকে, একতরফা যেন না হয়, এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে। কারণ কেন্দ্র সরকার কিন্তু জানে যে এখন ওদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে, কারণ নির্বাচন কমিশন জবাবই দিতে পারছে না। ভারতবাসীর কাছে ওরা জবাবই দিতে পারছে না। তখন ওদের কি অবস্থা, মানে ওরা বুঝতে পারছে যে আমাদের অবস্থা খারাপ। তখন ওরা কী করতে চাচ্ছে, যে বিরোধীদের কোনো মতো একটা দুর্নীতি দেখিয়ে বা কোনো মতো ষড়যন্ত্র করে ওদের 30 দিনের বেশি জেলের মধ্যে ঢুকিয়ে রাখবো, আর ওদের পদটাকে ক্যান্সেল করে দেবো বা খারিজ করে দেবো, এরকমই কিছু একটা হয়তো প্ল্যান চলছে। তো যাই হোক, আইনটা অবশ্যই ভালো, আমি আইনটা খারাপ বলছি না, কিন্তু যেন আইনটা নিরপেক্ষভাবে কাজ হয়। এবং এই জিনিসগুলো আপনারা ভালো করে দেখবেন, সজাগ থাকবেন। এবং এই আইনটা অবশ্যই আমাদের ভারতের রাজনৈতিক ইতিহাসের ক্ষেত্রে একটা আমূল পরিবর্তন নিয়ে আসবে। এবং আগামী দিনে যে সমস্ত মন্ত্রীরা উঠে আসবেন, তারা অবশ্যই সৎ এবং নিষ্ঠাবান, চরিত্রবান হবেন। কারণ আইন যদি পাস হয়ে যায়, আপনার যদি কোনো রকম দুর্নীতি ধরা পড়ে, তাহলে কিন্তু আপনার পথ চলে যাবে। ধন্যবাদ। বন্দে মাতরম। জয় হিন্দ, জয় বাংলা।